যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি, হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি। YNET নিউজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়, বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফান্দ বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে, তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল, আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা, সময়সীমা রাত 8টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তই উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছাশক্তিই নেই, আছে মাঠের শক্তিও। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত।
সম্প্রতি অভিযোগ উঠেছে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় ২০টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুদ্ধ যদি আসে ইসরায়েল হারবেই, ইরানের হুঁশিয়ারি। তেহরান যেন আবারও আগুনে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমরা আলোচনায় বসব, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক বার্তা দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আভিভকে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। কেউ যদি নিজের অস্ত্র হস্তান্তর করে তা হবে বোকামি। আরাকচির কণ্ঠে যেন ঝরে পড়ছিল ইরানের আত্মবিশ্বাসের আগুন। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও তেহরান আজ অবিচল, দৃঢ় আর যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ আশা করছি। ইরান সব স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছে। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরও একবার পরাজয়ের স্বাদ পাবে। এই এক বাক্যেই যেন কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেখানে ভেবেছিল ইরানের আকাশকে দগ্ধ করে ফেলবে, সেখানে ইরান জানিয়ে দিল যুদ্ধ তাদের ভয় দেখাতে পারে না, বরং আরও প্রস্তুত করে তোলে। আরাকচি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করেছি। ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তার ফল হবে ভয়াবহ। এই মন্তব্যের পেছনে রয়েছে জুন মাসের সেই অভূতপূর্ব হামলার স্মৃতি, যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান বোমা বর্ষণ করেছিল। 12 দিনের সে যুদ্ধে বহু বিজ্ঞানী নিহত হন, আর আন্তর্জাতিক সম্প্রদায় থমকে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু আজ সেই তেহরানই বলছে, আমরা ধ্বংস হইনি। আরাকচির ভাষায়, পারমাণবিক উপকরণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলো অন্য কোথাও সরানো হয়নি। আমাদের ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রযুক্তি অক্ষত। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এখন অতীত। 18 অক্টোবর মেয়াদ শেষ হতেই তেহরান ঘোষণা করে তারা আর এই চুক্তির কোনো শর্তে আবদ্ধ নয়। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো যেন আবার পুরনো ছন্দে ফিরেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 3 দেশ মিলে জাতিসংঘে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। তবে ইরান এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। আরাকচি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক ঐক্যমত্য নেই। আমাদের অগ্রাধিকার এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। পশ্চিমাদের নির্দেশ ছাড়া আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনটা হবে না। এই বক্তব্য যেন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একদিকে যখন পশ্চিমা দুনিয়া তেহরানকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজেই মধ্যপ্রাচ্যের মঞ্চে নিজের শক্তিকে আরও দৃঢ় করছে। সবশেষে আরাকচির কণ্ঠে যেন ভেসে আসে এক সতর্কবার্তা, ইসরায়েল যদি আবার আগুন জ্বালায়, আমরা সেই আগুনকে ফিরিয়ে দেব তাদের ঘরে। আজ ইরান শুধু এক রাষ্ট্র নয়, এক সংকল্প, এক প্রতিরোধের প্রতীক। যে দেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন বারবার দেখেছে ওয়াশিংটন, সেই ইরান আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে,
আগুনের ভেতর থেকেও অমলিন। তাদের ভাষায়, আমরা আলোচনায় বসব, কিন্তু অস্ত্র নয়, আত্মসম্মানই আমাদের পতাকা। তেল ও সিংহাসনের দ্বৈরথ, খোমেনির ছায়া পেরিয়ে খামেনি, ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি, ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। আবারও অগ্নিশিখার মতো জ্বলে উঠেছে তেহরান। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে ইসরায়েলের অবিরাম উস্কানি। কিন্তু ইরানের কণ্ঠ আজ কঠোর, স্পষ্ট ও গর্বে ভরা। আমরা থামব না। এক উত্তল সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন আগুনে ঘি ঢেলে দিলেন। তিনি আল জাজিরাকে বলেন, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামবে না। যুদ্ধেও যা অর্জিত হয়নি, আলোচনায় তা সম্ভব নয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন নতুন করে দাউ দাউ করে উঠল ইরানের প্রতিরোধের ইতিহাস।
যে দেশ বহুবার নিষেধাজ্ঞায় শ্বাসরুদ্ধ হয়েছে, যে জাতি বছরের পর বছর হামলার মুখে থেকেও মাথা নিচু করেনি, তারা আবারও মনে করিয়ে দিল ইরানের প্রযুক্তি ধ্বংস করা যায় না, দমিয়ে রাখা যায় না। আরাকচি আরও এক ধাপ এগিয়ে বলেন, কিছু পারমাণবিক উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, কিন্তু প্রযুক্তি অক্ষত। জ্ঞানকে কেউ মাটির নিচে পুঁতে রাখতে পারে না। এই বাক্যে যেন প্রতিধ্বনিত হলো ইরানের সেই আত্মবিশ্বাস যা কোনো যুদ্ধেই ভাঙেনি। জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে। তারা ভেবেছিল এই হামলায় ইরানের কর্মসূচি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবটা উল্টো। ইরান জানিয়ে দিল তাদের পারমাণবিক কর্মসূচি আগের চেয়েও শক্তিশালীভাবে ফিরে আসছে। আরাকচি উপহাস করে বলেন, তারা ভেবেছিল আমরা থেমে যাব, কিন্তু আমরা আরও দ্রুত এগোচ্ছি। এই মন্তব্য যেন সরাসরি ইসরায়েল ও ওয়াশিংটনের মুখে চপেটাঘাত। ইরান বলছে তাদের বৈজ্ঞানিক মেধা, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় সংকল্প সবই অক্ষত রয়েছে। তাদের বার্তা স্পষ্ট, আমরা শান্তি চাই, কিন্তু যদি কেউ আঘাত করে উত্তর দেব আগুনে। তবে এখানেই শেষ নয়। মার্কিন প্রশাসন যখন নতুন করে আলোচনার প্রস্তাব দেয়, তখন আরাকচি সেই প্রস্তাবে কাঁটা বসান। তিনি বলেন, আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু কোনো অসম্ভব শর্ত আমরা মেনে নেব না। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নয়, তাহলে সেটা হবে আত্মসমর্পণ। এই মন্তব্যে প্রকাশ পেল ইরানের কৌশলগত দৃঢ়তা। তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরানের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে, কিন্তু তেহরান তার হাতের অস্ত্র কখনো ছাড়বে না। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, এই 3 ইউরোপীয় দেশ আবারও পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে এনেছে, কিন্তু তাতে ইরানের অবস্থান বদলায়নি। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। তাদের কোনো পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা নেই। তবুও পশ্চিম দুনিয়া যেন এই কথা বিশ্বাস করতে চায় না। আর সেখানেই ইরানের বার্তা, বিশ্বাস না করলে শক্তি দিয়েই বোঝাবো। আজ ইরান কেবল এক দেশ নয়, এক প্রতীক, প্রতিরোধের, আত্মসম্মানের আর এক অপরাজেয় আত্মার প্রতীক। যুদ্ধ, নিষেধাজ্ঞা, হত্যা চেষ্টা কিছুই থামাতে পারেনি এই জাতিকে। তারা আবারও ঘোষণা করেছে, চাপ নয়, প্রতিরোধই আমাদের উত্তর। ইরান আবারও প্রমাণ করল, বোমায় ভবন ভাঙা যায়, কিন্তু জাতির মনোবল নয়। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন, আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ।
বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায়, ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের ২৫ বছরের কৌশলগত চুক্তি। ২০২২ এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। ২, রাশিয়ার সাথে ২০ বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল, রাশিয়া ইরানকে ৪৮টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহুমেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে। আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। শুধুমাত্র সময়ের ব্যাপার,
আবারও কি জ্বলে উঠছে ইরান ইসরায়েল যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। বিশ্লেষকরা বলছেন এটা কেবল সময়ের ব্যাপার। নতুন এক বিস্ফোরক প্রতিবেদন ছুড়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দাবি, ইরানের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম আছে, যে প্রমাণে কেঁপে উঠেছে ওয়াশিংটন, আতঙ্কে দুলছে তেল আবিব। আর তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে গর্ব, আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছি। তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে 7টি B-2 বোমারু বিমান উড়েছিল, 14টি বোমা পড়েছিল ইরানের গোপন স্থাপনায়, সব ধ্বংস। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কয়েক মাস পরেই নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও টিকে আছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মূল ইউরেনিয়াম মজুদ বেঁচে আছে। একই সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে সেই প্রাণঘাতী ভাণ্ডার? ইসরায়েল বলছে ইরান সেগুলো সরিয়ে নিয়েছে গোপন স্থানে। তেহরান বলছে সব ধ্বংস হয়েছে, কিন্তু গোয়েন্দারা বলছেন ইরানের পাহাড়ের নিচে গড়ে উঠছে নতুন এক কেন্দ্র, পিকাক্স মাউন্টেন। সেখানে চলছে 24 ঘন্টা সমৃদ্ধকরণের কাজ। বিদ্যুৎ, লোহার শব্দ, যন্ত্রের গর্জন, সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে এক নতুন শক্তি। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না, বিশ্ব তাকিয়ে আছে, আর তেহরান নীরবে কাজ করছে। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অচলাবস্থা। কোনো আলোচনা নেই, নেই কোনো তদারকি, শুধু আছে ভয়, রোষ আর অপেক্ষা। গালফের দেশগুলোও এখন ঘুমাতে পারছে না। সৌদি আরব ও মিশর আমেরিকার দ্বারে দ্বারে ঘুরছে। তাদের আশঙ্কা, ইসরায়েল শিগগিরই আবার আঘাত হানবে। আর ইরান যদি প্রতিশোধ নেয়, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মরুভূমি জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আজ নিদ্রাহীন, রাতভর কাজ করছে হাজার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা সূত্র বলছে, ভবিষ্যতের যুদ্ধে ইরান 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত। প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে নতুন অস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করেছেন, ইসরায়েল যদি আবার ভুল করে তার ফল হবে ভয়াবহ। এদিকে ইরানের ভেতরেও দ্বন্দ্ব বাড়ছে। কেউ বলছে আলোচনায় ফিরে যাওয়া উচিত, অন্যরা বলছে এখন সময় প্রতিশোধের। তবু এক জিনিসে সবাই একমত, ইরান আজও দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু অদম্য। বিশেষজ্ঞরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি, আর সেটাই বিশ্বের উদ্বেগ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে এখন অগ্নিবাণী, আমেরিকা কখনোই শান্তি চায় না, ওরা চায় আত্মসমর্পণ। এই বক্তব্যের পর নতুন করে বন্ধ হয়েছে সব আলোচনা। এখন গালফের রাজ্যগুলো তাদের প্রতিরক্ষা জোরদার করছে। গাজা নিয়ে দৃষ্টি সরিয়ে রাখলেও সবাই জানে, ইরানের ঝড় এলে কেউ রেহাই পাবে না। ইসরায়েল বলছে আমরা প্রস্তুত, ইরান জবাব দেয় আমরাও। আর এই দুই শব্দের মাঝেই কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র লোড, জ্বালানি প্রস্তুত, আকাশ যেন নিঃশ্বাস আটকে রেখেছে। কারণ সবাই জানে, যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? এ কি কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ। কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র।
আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে ১০০ কেজিরও বেশি ৬০% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত ৯০% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু ৬০% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দোর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে ৬০% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়ে বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোম হর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা ১২ দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি।
বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপে নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রে লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে, হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে কিন্তু শক্তির সাথে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু
হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাঈম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না। আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। 1980-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব। হামাসও গাজায় একই পথে হাঁটছে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনও বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি। গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাশেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে। এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি, তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন।
এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজরকাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গেই ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান 4 শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে।